বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব লেকচার 4 1 2 3 এরপর আমরা আজকে লেকচার 4 নিয়ে আজকেও আমরা একটি অঙ্ক করব। বরাবরের মতো আমি মোহাম্মদ মঈনুদ্দিন মাসুদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, ফিউচার কমার্স কলেজ, তোমাদের সাথে আছি। এখানে প্রয়োজনীয় কথাগুলো লেখা আছে। আমরা আজকে আবার একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আমরা লেকচার 1-এ প্রাথমিক তত্ত্বীয় ধারণা নিয়ে আলোচনা করেছি, তারপর লেকচার 2 প্রয়োজনীয় ছকগুলো নিয়ে আলোচনা করেছি, লেকচার 3-তে একটি অঙ্ক করিয়েছি, আজকে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা পরবর্তী আজকে অধ্যায়ের নাম অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় 2। আজকে যে অঙ্কটি করব সে অঙ্কের যে বৈশিষ্ট্য, এখানে উত্তোলনের সুদ নিয়ে কিছু ব্যাপার থাকবে, আর আগের অঙ্কের মতোই বিষয়গুলো। আর একটা বিষয় থাকবে যে বেতন ডেবিট করা, বেতন নিয়ে কিছু সমস্যা আছে, এটার মধ্যে বেতন ডেবিট, এই সমস্যাটা নিয়ে ফোকাস করা হবে। তো আমরা আজকে প্রশ্নটি পড়ে ফেলি, কারণ অঙ্ক আগে প্রশ্ন পুরোটা দেখতে হয়। তো পাইলট, শান্ত, দুর্জয় একটি অংশীদারি ব্যবসায় 3জন অংশীদার 2013 সালের 1 জানুয়ারি তারা যথাক্রমে 50,000 টাকা, 30,000 টাকা এবং 20,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে আমরা এতদিন যে প্রশ্নগুলো দেখেছি সেগুলোতে যে ব্যবসায় মূলধন ছিল মানে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান, আর আজকেরটা হচ্ছে ব্যবসা শুরু করে, অর্থাৎ আজকে হচ্ছে একটা নতুন প্রতিষ্ঠান। তো এখানে আমি আগে বলে নিই, নতুন প্রতিষ্ঠান হলে আমরা ছক বোঝানোর সময় বলে দিয়েছিলাম যে মূলধনের খতিয়ানে নগদান হিসাব লিখতে হবে, ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি লেখা যাবে না। অর্থাৎ এটা আমরা দেখব আজকে। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন এবং উত্তোলনের উপরে 5% সুদ পাবে। অর্থাৎ মূলধন এবং উত্তোলনের উপরে সুদ আছে, আমরা এগুলা একটু মাথায় রাখবো। এবং পাইলট মাসিক 500 টাকা বেতন পাবে, অর্থাৎ একজন বেতন পাবে মাসে 500, তাহলে 12 দিয়ে গুণ করে আমরা বছরের টাকাটা দেখাতে হবে। 2013 সালের 1 জুলাই তারিখে শান্ত, সেকেন্ড অংশীদার শান্ত 10,000 টাকা ঋণ প্রদান করে, অর্থাৎ মাঝামাঝি। তো আমরা জানি যে যদি ঋণ প্রদান করে তাহলে ঋণের সুদ অবশ্যই ধরতে হবে, যদি পার্সেন্ট দেওয়া না থাকে তাহলে 19 কত এখানে 32 সালে অংশীদারি আইন অনুযায়ী 6% সুদ ধরতে হয় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, ঋণের সুদ 6%, সেটা আমরা অ্যাপ্লাই করব। ওই একই তারিখে অর্থাৎ 1 জুলাই তারিখে দুর্জয় 5,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। আজকের অঙ্কের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত মূলধনের ক্যালকুলেশনটা আমরা দেখাবো। ব্যবসার মুনাফা যথাক্রমে 3-2-1 অনুপাতে বন্টন করে, অর্থাৎ এটা লাভ লোকসান বন্টন অনুপাত, এই অনুপাতে আমরা মুনাফা বা ক্ষতি বন্টন করে দিব। ওই বছরে প্রত্যেক মাসে প্রথম তারিখে পাইলট, প্রত্যেক মাসে 15 তারিখে শান্ত এবং প্রত্যেক মাসের শেষ তারিখে দুর্জয়। অর্থাৎ উত্তোলনের যে সুদের একটা ব্যাপার, সেটা হচ্ছে মাসের তারিখ দিয়ে প্রবলেম। তার 3টা তারিখের প্রবলেম থাকে, একটা হলো মাসের প্রথম তারিখ, মাসের মাঝামাঝি অর্থাৎ 15 বা 16 তারিখ, আর মাসের শেষ তারিখ। তো আজকের প্রশ্নে সেটা আছে যে যথাক্রমে 500, 400 এবং 300 টাকা করে ব্যবসাতে নগদ উত্তোলন করে, এটা নগদ উত্তোলন। এছাড়াও শান্ত এবং দুর্জয় ব্যক্তিগত ব্যবহারের জন্য কি উত্তোলন করে? 1,000 টাকা এবং 800 টাকা পণ্য উত্তোলন করে, অর্থাৎ 2 জন অংশীদার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। এবার পরের প্যারাতে এটা কথা লেখা আছে গুরুত্বপূর্ণ। পাইলট আমরা দেখেছি যে পাইলট 500 টাকা বেতন পায় মাসে, সেটা কি হয়েছে? ডেবিট। ডেবিটের মানে হিসাবভুক্ত হয়ে গেছে, ডেবিটের মানে কি হয়ে গেছে? হিসাবভুক্ত হয়ে গেছে। তাহলে সেটা ট্রিটমেন্টটা আমরা দেখব। এটা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখানো হবে না, কারণ অলরেডি লাভ লোকসান হিসাবে এটা হিসাবভুক্ত হয়ে গেছে। বুঝলে যে ডেবিট করার পর কিন্তু অন্যান্য, অর্থাৎ আমরা যা পড়লাম এই বিষয়গুলো সমন্বয় সাধনের পূর্বে 2013 সালে ব্যবসায় মুনাফার পরিমাণ 35,500 টাকায় উপনীত হয়। এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা, এটাই আমরা বন্টন করব অন্যান্য প্রাপ্য প্রদেয় অ্যাডজাস্ট করার পর। তো এখানে করণীয় হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারের মূলধন হিসাব, আমরা অতিরিক্ত ঋণ হিসাবটা করে দেখাবো। চলো আমরা অঙ্কে চলে যাই। এখন আমাদের একটা ছক কাটতে হবে লাভ লোকসান আবন্টন হিসাবে। তাহলে আমরা এই দেখতে পাচ্ছি লাভ লোকসান আবন্টন হিসাবের ছক, অংশীদারদের নাম উপরে হবে, তারপরে সাল লিখলো, লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা আগে আবন্টন হিসাব লিখবো, তারপর সবার শেষে সালটা লিখবো।
ডেবিট দিক ক্রেডিট দিক। যদি কেউ ডেবিট ক্রেডিট না লেখো তাহলে মার্কস কাটা যাবে, কারণ এটা হিসাবে ডেবিট ক্রেডিট দিক থাকে। তাহলে বিবরণ টাকা এটা আমরা সবাই জানি। এখন এবার আমরা ফার্স্ট আইটেমটা ইনপুট করব। আমরা জানি যে লাভ লোকসান আবণ্টনের ফার্স্ট আইটেম হচ্ছে ক্রেডিট দিকে। এখানে লিখতে হয়, কি লিখতে হবে? চলো লাভ লোকসান হিসাব লিখে নিট মুনাফা বা নিট লাভ 35,500। এটা প্রশ্নের শেষে ছিল, একবারে শেষে থাকে সাধারণত, সেখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। এটা হলো ফার্স্ট আইটেম। এরপর আমাদের যেটা হবে, আমরা নিজেকে প্রশ্ন করব আমাদের কোন কোন বিষয় আছে। যেমন আমি নিজেকে প্রশ্ন, মুনাফা মূলধনের সুদ আছে প্রশ্নে? আছে। তারপর বেতন আছে? আছে। ঋণের সুদ আছে? আছে। তারপর উত্তোলনের সুদ আছে? আছে। পণ্য উত্তোলন আছে? আছে। এই যে বিষয়গুলো একটু স্মরণ রাখবা, তাহলে অঙ্ক করতে দ্রুত হবে। তাহলে আমরা ফার্স্ট এখানে ডেবিট দিকে চলে আসবো। হ্যাঁ, একটা শিরোনাম লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। তাহলে লিখে ফেলি অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, তারপর হচ্ছে পাইলট, শান্ত, দুর্জয়ের কি। এখন আমরা এখানে যেটা করতে পারি সেখানে হচ্ছে একটু কলম দিয়ে আমরা এটা আন্ডারলাইন করে দিলে ভালো হয়। তোমরা সোজা করে আন্ডারলাইন করবা, আমারটা বাঁকা হয়ে গেছে। এখানে আন্ডারলাইন করে দিলেই ভালো। তাহলে আমরা আন্ডারলাইন করে দিলাম। ওকে, এবার আমরা টাকাগুলো আনবো। টাকাগুলো আনতে গেলে আমাদেরকে প্রশ্ন দেখতে হবে। প্রশ্নে চলো যে মূলধন ছিল এত এত এত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এবং মূলধনের সুদ হচ্ছে 5%। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে এই যে অতিরিক্ত মূলধন, হ্যাঁ, এই অতিরিক্ত মূলধনটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কনসিডার করতে হবে। তাহলে দুই বিষয় এখানে লক্ষণীয়। একটা হলো প্রারম্ভিক মূলধন, একটা হচ্ছে অতিরিক্ত মূলধন, আর হচ্ছে মূলধনের কত পার্সেন্ট, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। তারপর আমরা গণনা কার্যে চলে যাব। আমরা গণনা কার্য করে নিয়ে আসবো। এই যে গণনা কার্যে মূলধনের সুদ লিখবো, অংশীদারদের নাম লিখবো। এখন যেটা লক্ষণীয়, 50,000 টাকা 5% সুদ। এখানে একটা লাইন খালি রাখবা। এখানে একটা লাইন খালি রেখে, একটা কলামের মতো খালি রেখে ওর টাকাটা সেকেন্ড কলামে নিয়ে যাবা। ওকে, একটু দূরে। তারপর শান্ত পার্সেন্ট করব। তারপর শান্তর টাকাটা এখানে আমাদের বসবে, এটা হচ্ছে 1,500। এটা উপরে বসবে, হ্যাঁ, এটা এই জায়গায় হবে 1,500 টাকাটা। হ্যাঁ, এই জায়গায় বসবে, এই জায়গায়, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এই টাকাটা ওখানে বসবে। ওকে, তারপর দুর্জয়ের টাকাটা আমরা 5% করব। এটা পুরা বছরের সুদ হচ্ছে 1,000 টাকা। এখন দুর্জয় অতিরিক্ত মূলধন দিয়েছিল মাঝামাঝি, তাহলে 5,000 টাকা অতিরিক্ত মূলধন, 5% সুদ ধার্য হবে। মাঝামাঝি হওয়ার কারণে ভাগ 12 গুণ 6, এটা আমরা বুঝতে পেরেছি আশা করি, যে ভাগ 12 গুণ 6 কেন, মাঝামাঝি হওয়ার কারণে। তাহলে 125 টাকা এটা যোগ করে এই হলো কত, 1,125 টাকা হচ্ছে দুর্জয়ের মোট মূলধনের সুদ। এই তিনটা অ্যামাউন্ট আমরা নিয়ে অঙ্কে বসাবো। ওকে, চলো এই যে আমরা অঙ্কে বসালাম, পাইলট এত, শান্ত এত, আর দুর্জয় এত, যোগ করে বাইরে পাঠিয়ে দিব মোট উত্তোলনের সুদ। এরপর আমাদেরকে প্রশ্ন করতে হবে যে বেতন, কেউ কি বেতন পাবে? এখন বেতন পাবে, আমরা জানি যে প্রশ্নে লেখা আছে বেতন পাবে, কিন্তু যেটা হচ্ছে যে বেতন পেলে কি হবে, সেটা তো ডেবিট করা হয়ে গেছে, তাহলে লাভ লোকসান আবরণে আসবে না। তাহলে আমরা তখন কি বসানো লাগবে, ঋণ। ওকে, আমরা এখানে বসাবো, হ্যাঁ, যে ঋণ। এই দেখো ঋণ। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আবার, যে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আন্ডারলাইন করে দিই, ঋণ হিসাব। আমরা আগেই বলেছি যে অংশীদারদের মূলধন হিসাব, এই সবগুলা আইটেমের উপরে মূলধন হিসাব লেখা হয়, কিন্তু ঋণের সুদের বেলায় কি লিখতে হবে, ঋণ হিসাব। তাহলে ঋণের সুদ, তো ঋণের সুদ কত? তাহলে আমরা জানি যে ঋণের সুদ বছরের মাঝামাঝি ঋণ প্রদান করা হয়েছে, এই যে মাঝামাঝি 10,000 টাকা, আর সুদের পার্সেন্ট দেওয়া নাই, তাহলে আমরা নিয়ম অনুযায়ী করব যে 6%। এই যে 10,000 টাকা 6% করলাম, তারপরে ভাগ 12 গুণ 6, মাঝামাঝি, এই কারণে। তাহলে 300 টাকা ঋণের সুদ আমরা বসাবো অঙ্কে নিয়ে। এই যে বসালাম যে ঋণের সুদ 300 টাকা। এরপর আমাদের যেটা বেতন তো বসলোই না, তারপর আমরা এখন ডেবিট দিকে আর তেমন কোনো আইটেম আমাদের নজরে পড়ে না, তাহলে আমরা ক্রেডিট দিকে যাব। ক্রেডিট দিকে আমাদের কি বসানো হয়, উত্তোলনের সুদ। তাহলে আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। ওকে, তাহলে এই উত্তোলনের সুদ আমরা ক্যালকুলেশন প্রশ্ন দেখি, কারণ উত্তোলনের সুদে একটু নিয়ম ছিল যে পাইলট প্রথম তারিখে, আর শান্ত মাঝামাঝি 15 তারিখ, আর দুর্জয় শেষ তারিখে। 500, 400, 300 সুদের হার 5%, এটা মাথায় রাখবা। পণ্য উত্তোলনের উপরে সুদ ধরতে হয় না, এটা নিয়ম। পণ্য উত্তোলনের সুদ হবে না। তাহলে এই যে নিয়মটা লেখা আছে যে প্রতি মাসে প্রথম তারিখে হলে
6.5 অর্থাৎ 6.5 দিয়ে তোমাকে গুণ করতে হবে মাসের টাকাকে পার্সেন্ট করার পর। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা অন্য সময় করতাম বছরের টাকাকে, যেমন মাসে যদি 500 হয়, 5 কত, 6,000 টাকা, 6,000 টাকার উপরে পার্সেন্ট করা হতো। কিন্তু এখানে আমাদের এই তারিখের নিয়মের কারণে, কার নিয়মের কারণে, প্রথম তারিখ, মাঝামাঝি তারিখ এবং শেষ তারিখ, এই নিয়মের কারণে মাসের টাকাটাকে পার্সেন্ট করতে হবে। মাসের টাকাকে পার্সেন্ট করার পর ওই রেজাল্টকে 6.5 অর্থাৎ 6.5 দিয়ে গুণ করে এই রেজাল্টটা, এটা তোমরা পূর্ণ সংখ্যা নিতে পারো, 163 দেখিয়ে দিবে। দশমিক অ্যাভয়েড করাই ভালো, না হলে অনেক ঝামেলা হয়। দিলেও দশমিক দেখালেও হবে, টাকা মিলিয়ে দেখালেও হবে। তারপর শান্ত, মাঝামাঝি নিয়ম হচ্ছে 6 দিয়ে গুণ করতে হবে, আর দুর্জয় শেষ তারিখ হলে 5.5 অর্থাৎ 5.5 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা চাইলে 83 টাকা লিখতে পারতাম, বই এটা লেখেনি। তাহলে এই ছিল স্পেশাল নিয়ম, তারিখের নিয়ম। প্রথম তারিখ 6.5, মাঝামাঝি 6, আর শেষ তারিখ 5.5 অর্থাৎ 0.5 করে কমেছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার একটু দীর্ঘ আলোচনা করব, উত্তোলনের সুদ নিয়ে আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা এটা নিয়ে অঙ্কে বসাই। আর এখানে আমরা উত্তোলনের সুদগুলো বসিয়ে দিলাম, যোগফলটা বাইরে যাবে। এরপর পণ্য উত্তোলন লিখলাম, লেখার পর পণ্য উত্তোলনে কি হবে, পরিমাণটা দেখা দরকার প্রশ্নে। তাহলে প্রশ্নে আমরা দেখলাম যে আমাদের পণ্য উত্তোলনে কত, 1,000 টাকা এবং দুর্জয় হচ্ছে 800 টাকা, এটাই মোট ছিল, যোগ করে 1,800 টাকা আমরা বাইরে পাঠিয়ে দিব। তো মোটামুটি আমাদের ইনপুট করা শেষ। হ্যাঁ, যা যা ছিল অঙ্কে তা শেষ। তাহলে এখন কি করতে হবে, যোগ করতে হবে। এই যে দেখো যোগফল, যোগ করলাম। তারপর যোগফলটা আমাদের কি করতে হবে, ডেবিট দিকে বসাতে হবে। এখানে আমরা বসাবো, এই ফরম্যাটটা আমরা লিখে ফেলবো। কেন এটা আমরা লিখবো একটু খেয়াল করো, এই জায়গাটা আমরা লিখবো এই কারণে যে আমরা একটু লক্ষ্য করে দেখছি যে কি হয়েছে, এই সেটটা বড়, তাহলে আমাদের অবশ্যই, যদি ক্রেডিট পাস মানে মুনাফার পাস বড় হওয়া মানে বন্টনযোগ্য মুনাফা, তাহলে আমরা এখানে এই ফর্মেটটা লিখে করব। এবার আমাদের কাজ হবে এই যোগফল থেকে এই কয়েকটা আইটেম বাদ দেবো, এগুলা বাদ দিয়ে দিব, এই যে এগুলা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা রেজাল্ট পাবো, পার্থক্য। এই যে রেজাল্ট, এই রেজাল্টটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, এটা আমরা লাভ লোকসান বন্টন অনুপাতে ভাগ করে দিব। এখানে আমরা ভাগ করে বসাবো। ওকে, তাহলে লাভ লোকসান বন্টন অনুপাত আমরা জানি 3, 2, 1। তাহলে পাইলট, শান্ত এগুলার যার যার টাকা লিখবো। ওই যে এই টাকাটা, এই টাকাটা আমরা নিয়ে লিখবো। হ্যাঁ, সবার নামের পাশে ওই টাকাটাই হবে। তারপর এটা কি করতে হয় জানি, যোগ না, এগুলার সম্পর্কটা কি করতে হবে, যোগ করতে হবে। 3, 2, 5 আর একে 6, তাহলে এই যে 6 যোগফল দিয়ে ভাগ, আর যার যারটা দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এটা হলো 2 দিয়ে গুণ, এটা হলো 1 দিয়ে গুণ, তাহলে আমরা টাকা পেয়ে যাব। এই টাকাগুলো আমরা নিয়ে আমাদের বন্টনযোগ্য মুনাফা অঙ্কে বসাবো। চলো বসাই। এই যে বসানো হয়ে গেল। এই হলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা বন্টনযোগ্য মুনাফা পেয়ে গেলাম, মুনাফার অংশ। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ক্রেডিট দিক যোগ করলাম, যোগফল থেকে এইগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পরে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা লাভ লোকসান বন্টন অনুপাতে বন্টন করে দিলাম। এটাই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে মূল উদ্দেশ্য। তাহলে এরপর আমরা পরের ছকে চলে যাই, যে মূলধনের খতিয়ান। মূলধনের খতিয়ানের ছক কেটে ফেললাম। 3 জন অংশীদার, 3 জনের টাকা। পরীক্ষা অনেক সময় 2 জনেরও আসতে পারে, তাহলে তোমরা 2টা টাকা দিবা, যার যেটা করবে শুধু তারটা ইনফরমেশন এখানে প্রেজেন্ট করতে হবে। ডেবিট দিক, ক্রেডিট দিক, অবশ্যই ডেবিট ক্রেডিট লিখতে হবে। যদি ডেবিট ক্রেডিট না লেখো তাহলে মার্কস কাটা যাবে। এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, চাইলে তুমি এখানে লিখতে পারো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নে। ফার্স্ট ইনফরমেশন হচ্ছে প্রারম্ভিক মূলধন, এই যে ব্যবসার শুরু। তাহলে আমরা ব্যবসার শুরু মানে কি, নতুন না পুরাতন, নতুন ব্যবসা। নতুন ব্যবসা মানে এখানে কি হবে, নগদান হিসাব লিখবো, যার যার টাকা আমরা বসিয়ে দিব। ফার্স্ট আইটেম শেষ জানুয়ারি 1 তারিখ। ওকে, জানুয়ারি 1 তারিখ। দ্বিতীয় আইটেম কি, অতিরিক্ত মূলধন আছে মাঝামাঝি। চলো আমরা দেখে ফেলি। এই যে অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে একই তারিখ মানে এই যে 1 জুলাই তারিখে। তাহলে আমরা চলে আসলাম এখানে, আমরা অতিরিক্ত মূলধনটা বসিয়ে দিই। এই যে নগদান হিসাব দিয়ে অতিরিক্ত মূলধন, এই অতিরিক্ত মূলধন কথাটা না লিখলেও চলবে, এটা বোঝার জন্য লেখা হয়েছে। এখানে মূলধন হিসাব লিখবা, হিসাব, এটা তার ঘরে টাকা বসায় দেবো 2 জন। তৃতীয় আইটেম,
এক নম্বর প্রারম্ভিক মূলধন, 2 নম্বর অতিরিক্ত, তৃতীয় আইটেম হচ্ছে ডেবিট দিকে উত্তোলন। তাহলে আমরা উত্তোলন কত চলো দেখি। এত 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 এটা বসাই দিব না, এটা মাসেরটা গুণ দিয়ে 12 মাসে এটা করতে হয়। 5 12 60 মানে 6000, 4 12 48, 4800, 3 12 36। চলো বসাই। তাহলে এই যে উত্তোলন লিখে আমরা টাকা বসায় দিলাম। বছরের মোট টাকা, মোট টাকা খেয়াল রাখবে, আমরা খাতা দেখার সময় অনেক কিছু দেখি মাসের ওই প্রশ্নের টাকাটাই বসায় দেয়, ওটা বসাইলে ভুল হবে। এখানে বছরের অঙ্ক করা হয়, তাইলে বছরের মোট টাকা। আর তারিখ অবশ্যই 31 ডিসেম্বর হবে, 31 ডিসেম্বর। 3টা আইটেম বসানো শেষ। এবার হচ্ছে মজার কাজ। কি কাজ? লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকের আইটেম বসবে ক্রেডিট দিকে, আর লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকের আইটেম বসবে ডেবিট দিকে। চলো আমরা দেখি লাভ লোকসান আবন্টনের এখানে। এখন দেখো এই যে একটা বিষয় রয়ে গেছে যে বেতন ডেবিট, খুব ইম্পর্টেন্ট কথা। এই বেতন ডেবিট করা হয়েছে মানে লাভ লোকসান আবন্টনের পূর্বের ছকে দেখানো হয়েছে, অর্থাৎ লাভ লোকসান হিসাবে দেখানো হয়েছে। তাই আমাদেরকে যেটা করতে হবে, বেতন ওই যে যেটা পেত সে 500 টাকা করে, অর্থাৎ 6000 টাকা, সেটা আমাদেরকে এই যে আগে লিখতে হবে অতিরিক্ত মূলধনের পরে লাভ লোকসান, এই শিরোনামের আগে। শিরোনামের আগে মানে কি আমি তোমাকে এখানে দেখাচ্ছি। এই যে শিরোনামটা, শিরোনামের আগে বেতনটা লিখতে হবে, শিরোনামের আগে বেতনটা লিখতে হবে। আমরা আবার পিছনে যাই। তো এখানে আমরা বেতনটা লিখে টাকা বসায় দিব, যার টাকা তার ঘরে টাকা বসায় দিব। এই এটা নতুন আইটেম। তাহলে আমরা কি শিখলাম? বেতন যদি ডেবিট করা হয় তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কারণ ওটা আগেই হিসাবভুক্ত হয়ে গেছে। আমি যদি আবার হিসাবভুক্ত করি আবন্টনে তাহলে মুনাফা কমে যাবে, ভুল অঙ্ক প্রেজেন্ট করা হবে। তাহলে এখন এটা বলা হয়নি যে লাভ লোকসান আবন্টনে আসবে না মানে কি মূলধনে আসবে না, যেহেতু ওই অংশীদার এই টাকাটা পাবে, পাবে মানে ওর মালিকানা সত্ত্ব বাড়াতে হবে, তাই বাড়ানোর জন্য আমাকে ক্রেডিট দিকে দেখাতে হবে। অর্থাৎ আমরা সংক্ষেপে ডেবিট করার অর্থ হচ্ছে লাভ লোকসান আবন্টনে আসবে না, মূলধনের খতিয়ানে ক্রেডিট দিকে আবন্টন শিরোনামের উপরে লিখতে হবে। ওকে, আবন্টন শিরোনামের উপরে লিখতে হবে। এবার আমরা ডেবিট সাইডে এই যে আবন্টনের ডেবিট দিকের আইটেমগুলো আমরা কোথায় বসাবো? ক্রেডিট দিকে। চলো এই যে দেখো মূলধনের সুদ মুনাফার অংশ বসানো হলো। কি আসে না? ঋণের সুদ আসবে না, এটা মাথায় রাখবা। ঋণের সুদ এখানে আসে না, মূলধনের খতিয়ানে আসে না। তাহলে আমরা এই টাকাগুলো, এই যে টাকাগুলো, এই টাকাগুলো যার যার টাকা এখানে নিয়ে বসিয়ে দেবো। এই যে দেখো বসানো হয়ে গেল। লাভ লোকসান আবন্টন শিরোনামটা লিখবা ডিসেম্বর 31 তারিখ দিয়ে। তারপর এবার ডেবিট দিকে আমরা বসাবো কি? আবন্টনের ক্রেডিট দিকের আইটেম কোনগুলো? এই যে উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। এখানে লিখলাম আবন্টন শিরোনাম দিয়ে ডিসেম্বর 31 লিখে, তারপর কি করলাম? টাকাগুলো, এই টাকাগুলো বলবে, এই যে হাইলাইট করা টাকাগুলো নিয়ে বসাবো। বসানো শেষ। মনে রাখবা ক্রেডিট দিক ডেবিট দিকে ডিসেম্বর 31 হয় সাধারণত সব তারিখ, ডিসেম্বর 31। এদিকে একটু খেয়াল করে, জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক মূলধন, মাঝামাঝি বা কোনের সময় হচ্ছে অতিরিক্ত মূলধন, বাকি সব তারিখ ডিসেম্বর 31। তারিখ নিয়ে অনেকে সমস্যা পড়ে, তাই বলে দিলাম। তাহলে আমাদের মোটামুটি ইনপুট করা শেষ। এবার আমাদের যোগ করতে হবে। যোগ করলে এই যে যোগফলটা, আমরা পাইলটের আগে যোগ করব, তারপর যোগফল থেকে এই পাইলটের এগুলো বাদ দিব। তো এরকম সবার ক্রেডিট সাইড যোগ করব, ডেবিট সাইড বাদ দিব। ওকে, চলো আমরা যোগফলটা দুই সাইডে বসানো হয়ে গেল। এই টাকাটা ঠিক হুবহু এখানে বসাবা, একই বরাবর, এটি স্কেল ধরে একই বরাবর। আর ব্যালেন্স সিডিটা বসবে এখানে, ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি পার্থক্য করব। তাহলে পাইলটের যোগফল থেকে এইগুলা বাদ দিব। কি কি বাদ দিব আমি একটু হাইলাইট করে দেখাই। আমরা এই যোগফল থেকে এই যোগফলটা এখানে আগে বসাবো, এটা নিয়ম। বসাবো, তারপরে এটা বাদ দিব, এটা বাদ দিব। এটা বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের রেজাল্ট। ওকে, এই রেজাল্টটা পেয়ে যাব। ক্লিয়ার? তারপর আবার শান্তর টাকা এটা যোগ করব, এটা বসাবো। বসানোর পরে এগুলা বাদ দিব। বাদ দেওয়ার পরে এখানে 3টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা পাবো এই রেজাল্ট। ওকে, তারপর একইভাবে এটা যোগ করব, যোগফল এখানে বসবে। যোগফল যেটা বড় সেটা দুই সাইডেই বসাতে হয়। আর এটা পার্থক্য করব, পার্থক্য করার পরে এই রেজাল্ট। এখানে তোমাদেরকে বলেছিলাম দশমিক অ্যাভয়েড করার জন্য, যে দশমিক অ্যাভয়েড না করলে এত বড় বড় ডিজিট আসবে, একটু লিখতে সমস্যা হয়। দেখাতেও পারো, নাও দেখাতে পারো। এখন যেটা কাজ, ব্যালেন্স সিডি হয়ে গেল। সিডি আমরা জানি যোগফলের নিচে কি করতে হয়? বিডি। তাহলে চলো আমরা লিখে ফেলি, এই যে ব্যালেন্স বিডি। সিডি গুলো ব্যালেন্স বিডি হুবহু সেম টাকা ক্রেডিট দিকে। মূলধনে আমরা জানি যে উদ্বৃত্ত ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে ক্রেডিট ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে। এই ছিল পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব আমরা নির্ণয় করে ফেললাম। এরপর যেটা হবে, আমরা কি দেখব? ঋণ হিসাব। ছক কাটলাম, যেহেতু ঋণ একজন দিয়েছে তাই তার নামটা লিখে দিবা, কে ঋণ দিয়েছে তারটা। তারপর আমরা প্রশ্ন দেখি। প্রশ্নের মধ্যে কি আছে? যে শান্ত ঋণ দিয়েছিল 10,000 টাকা জুলাই মাসে। চলো আমরা বসাই।
13 সালে জুলাই 1 তারিখ নগদান হিসাব। ঋণের জায়গাটা কি? নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাই নগদান ঋণ ক্রেডিট ঘরে এই ক্রেডিট দিকে বলবি নগদান হিসাব। তারপর আবার একই কাজ লাভের আবন্টন হিসাব দেখে ঋণের সুদ আসবে, কারণ ঋণের সুদ কোথায়? আবন্টনের ডেবিটে ছিল, এই যে ডেবিটে ছিল সেখান থেকে এটা ঋণের ক্রেডিটে যাবে। এই যে ঋণ হিসাব, ঋণের খতিয়ানে যাবে, এটা ইন্ডিকেট করা হয়েছে। ঋণের সুদ বসায় দিব, তারপর যোগ করবো, যোগ করে যোগফলটা ডেবিট দিকে বসাবো। এই পুরোটাই পার্থক্য। তাহলে এখানে হবে পার্থক্যটা ব্যালেন্স সিডি। চলো বসাই ব্যালেন্স সিডি, টাকাটা পুরোটাই পার্থক্য লিখে দেবো। এরপর যেটা কাজ কি? যোগফলের নিচে এখানে কি হবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি সেম টাকা বসাই দিলাম। এখন কি হলো? ঋণের সমাপনী ব্যালেন্স আমরা নির্ণয় করে ফেললাম। লক্ষণীয় বিষয়, ঋণের তারিখ অনুযায়ী ঋণ বসাবো, তারপর লাভের আবন্টন শিরোনাম দিয়ে ঋণের সুদ বসিয়ে দিব, সিডিবিডি শেষ। তাহলে আজকের লেকচার আমরা যেটা শিখলাম সেটা কি শিখলাম? আমরা আজকের লেকচারে শিখলাম লাভের আবন্টন হিসাব। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে এই মুনাফার অংশ, এই যে লাভ লোকসান বন্টন অনুপাতে এটা ভাগ করা। 2 নম্বর হচ্ছে মূলধনের খতিয়ান করা, সেটা হচ্ছে মূলধন। এটা হলো সমাপনী ব্যালেন্স, মূলধনের সমাপনী ব্যালেন্স। এটাই হচ্ছে আমরা আর্থিক বিবরণীতে দেখাই। আর হচ্ছে ঋণের ব্যালেন্স। এই ছিল মোটামুটি আমাদের ক্লাস। আমরা আজকের ক্লাসটা আশা করি বাসায় তোমরা কি করবা? প্র্যাকটিস করবা। ওকে, তোমরা বাসায় অবশ্যই অঙ্কটি প্রশ্ন পজ করে দেখবা এবং সেটা কি করবা? প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে তোমরা আসলে বুঝতে পারবে না যে কি হলো। ওকে, তো আমরা যেটা করবো, তো তোমাদের বারবার বলা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করে বই থেকে, তোমাদের নিজস্ব বই থেকে আরো অঙ্ক প্র্যাকটিস করবে। কারণ কি? একটা দুটো অঙ্ক করলে অঙ্কের ব্যবসায় অঙ্ক কিন্তু শেখা যাবে না। প্রত্যেকটি প্রশ্নে নতুন নতুন কিছু সমস্যা আছে। তোমাদেরকে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে এবং আমাকে তোমরা ইনবক্সে সেই প্রবলেমগুলো জানাবে। তাহলে আমরা কি করবো? সামনে একটা প্রবলেম নিয়ে আমরা একটা ক্লাস দিব। আমাদের একটা ক্লাসই থাকবে শুধু তোমাদের প্রবলেমগুলো নিয়ে। তো আমরা ইনশাআল্লাহ আরো একটা দুটো ক্লাস করাবো অঙ্কের উপরে। কারণ কি? এত ভেরিয়েশন, অনেকগুলো বিষয় আছে যেটা আমাকে অবশ্যই আলোচনা করতে হবে। তাই একটু এই চ্যাপ্টারটা শেষ করতে দেরি হয়। তো আমরা নেক্সট লেকচারে আরো কিছু অঙ্ক করাবো। সেটা আগে তোমরা এই অঙ্কটি কি করবে? প্রশ্নটা পজ করে দেখবে ভিডিওতে, তারপর অঙ্কগুলো মেইন ইনফরমেশনগুলো খাতায় লিখে ফেলবে। তাহলে প্রশ্ন মোবাইল দেখে দেখে আসলে বা কম্পিউটার দেখে দেখে অঙ্ক করাটা একটু টাফ। তাহলে তোমরা তোমাদের খাতায় অঙ্কটা করে নেবে। আর সিমিলার প্যাটার্নের অঙ্ক তোমরা চেষ্টা করবে তোমাদের বই থেকে করার জন্য। এখানে আমি আবার সিমিলার প্যাটার্ন বলে দিই। এই অঙ্কটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল, এটা ব্যবসা শুরু হয়েছে নতুন, তারপর অতিরিক্ত মূলধনের ব্যাপার ছিল, উত্তোলনের সুদে কিছু তারিখের ব্যাপার ছিল, প্রথম তারিখ, মাঝামাঝি, শেষ তারিখ, তারপরে যেটা ছিল যে ঋণের সুদ ছিল, এবং ইম্পর্টেন্ট বিষয় ছিল বেতন ডেবিট করা হয়েছে। এই বিষয়টা সংক্রান্ত তোমার বই থেকে তুমি অঙ্ক করো, কোনো সমস্যা নেই। আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিব, সেই হোমওয়ার্কটা এই রকমেরই একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। তোমরা এটা প্র্যাকটিস করে আমাকে ইনবক্সে জানাবে। এখন কথা হচ্ছে যে তোমরা অনেকেই আছো যে আসলে ফলো করছো না নিয়মগুলো, আমার লেকচারগুলো ঠিকমতো দেখছো না। এটার কারণে যেটা হবে যে তোমরা আসলে ক্ষতিগ্রস্ত হবে। যখন আমরা পরীক্ষা নিব তখন কিন্তু আমরা আমাদের লেকচারের ভিত্তিতেই পরীক্ষাগুলো নিব, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আশা করি তোমরা লেকচারগুলো নিয়মিত ফলো করবে। যারা এখনো লেকচার ফলো করছে না, তোমাদের বন্ধুদেরকে আবার নক করবে যে যেন তারা গ্রুপে যুক্ত হয়ে ক্লাসগুলো দেখে নেয়, কারণ ওখানে ক্লাসগুলো দেখার অপশন রয়েছে। একটা ক্লাস সেট করার জন্য কিন্তু আমাকে প্রায় 6 থেকে 7 ঘন্টা পরিশ্রম করতে হয়। এখানে তোমরা দেখেছো যে প্রত্যেকটা অঙ্ক বোঝার সুবিধার জন্য স্লাইডগুলো, এই যে পাওয়ার পয়েন্টে যে স্লাইড বানানো হয়েছে, এখানে 50+ স্লাইড আছে। এটা রেডি করার জন্য আমাকে 6 ঘন্টার মতো পরিশ্রম করতে হয়েছে। তারপর আমি এই লেকচারটা ভিডিও করতে বসেছি। তো এখানে তোমরা কতটুকু সময় একটা লেকচার দেখার পিছনে ব্যয় করো, আদৌ করো কি না সেটাও একটু সন্দেহ থাকে। তো আশা করি সবাই আমি যেমন কষ্ট করছি তোমাদের জন্য, তোমরাও একটু মনোযোগ দিয়ে লেকচারটা দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আসলে সাকসেসফুল হবো। তো যাই হোক, সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করবে। তোমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে লিখে রাখবে এবং সেটা আমাকে ইনবক্সে জানাবে, যেন আমরা
সেই অনুযায়ী তোমাদেরকে একটা প্রবলেম নিয়ে একটা প্রশ্ন এবং উত্তর এরকম একটা লেকচার আমরা সাজাবো। সেই লেকচারটা যেন সুন্দর হয়, তোমাদের প্রবলেম থাকে সেখানে সেটা সলিউশন থাকে, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহর উপর ভরসা রাখো। আমরা যেন সবাই সুস্থ থাকি এবং যারা অসুস্থ আছে তারা যেন দ্রুতই সুস্থ হয়ে যায় এবং আল্লাহ যেন আমাদেরকে এই করোনা ভাইরাসের মহামারী থেকে দ্রুতই মুক্তি দান করে। আল্লাহ হাফেজ।